প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্ন ধারাবাহিক আলোচনার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি এম মাহফুজ। তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে সাম্প্রতিক বিষয়গুলি ঘটনার উপর ঘটে যাওয়া ঘটনাগুলি থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন দিয়ে যাচ্ছি। তো আজকেও তোমাদেরকে 35টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দিব। এই প্রশ্নগুলো শুধুমাত্র অ্যাডমিশন না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই বলো যে ভাইয়া এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাম্প্রতিক প্রশ্ন দেন। আসলে সাম্প্রতিক প্রশ্ন কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয় না কিংবা কোনো এক্সাম কেন্দ্রিক হয় না। এটা যেমন অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এই সাম্প্রতিক প্রশ্নই আবার যে কোনো জব কম্পিটিশনের জন্য গুরুত্বপূর্ণ। সো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সাম্প্রতিক প্রশ্ন সবগুলোই গুরুত্বপূর্ণ। এটা কোনো ভার্সিটি বা কোনো ইউনিট ভিত্তিক কিন্তু কোনো সাম্প্রতিক প্রশ্ন হয় না। এই জিনিসটা তোমরা অনেকেই বুঝো না। এটা কিন্তু খুব ফানি একটা বিষয় যে অমুক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাম্প্রতিক প্রশ্ন দেন। তো দেখো, 1 নম্বর যে প্রশ্নটা আছে, এই 1 নম্বর প্রশ্নটা একটু দেখো তো তোমরা রাইট আনসার করতে পারো কিনা। যে কোন প্রতিষ্ঠান পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 শুরু করতে যাচ্ছে? তো আচ্ছা, কোন উদ্দেশ্যে, কোন প্রতিষ্ঠান না, কোন উদ্দেশ্যে? তো এটা রাইট আনসার হলো জুলাই বিপ্লবের চেতনায়। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, দেখো আমি তোমাকে এখানে জাস্ট একটা প্রশ্ন দিয়েছি। প্রশ্নটা হলো পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখন তোমার করণীয় হলো এই পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে A to Z ইনফরমেশন জেনে নেওয়া। সব থেকে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক যে প্রশ্নটা, সেই প্রশ্নটা একটা জিস্ট আমি তোমাকে প্রোভাইড করছি, কিন্তু তোমাকে তো আরো ডিটেলসে পড়তে হবে, আরো বেশি জানতে হবে। সো তোমার করণীয় কিন্তু এই বিষয় সম্পর্কে পড়ে নেওয়া। এই বিষয় থেকে প্রশ্ন আসলে চলো মিস না হয়। দেখো, আরেকটা প্রশ্ন আছে এই একই বিষয় সম্পর্কে। পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারের স্লোগান কি? তো এটা রাইট আনসার হলো গোয়া। রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা। রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা। আচ্ছা, এরপর 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি নির্বাচিত হয়েছেন কে? তো ঢাকা কমার্স অফ চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ। 3 নম্বরের রাইট আনসার হলো তাসকিন আহমেদ। 4 নম্বর যে প্রশ্নটা আছে, AIIBর সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে কোন প্রতিষ্ঠান? তো আমি এখানে তোমাদের ইংরেজিতে লিখে দিই যেন তোমরা এটা বুঝতে পারো। বাংলায় লেখা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। তো এটা রাইট আনসার হলো অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি AIIBর সাথে কিন্তু ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। 5 নম্বর যে প্রশ্নটা দেখো, ফায়ারফ্লাই স্পার্কল কি? আচ্ছা, ফায়ারফ্লাই স্পার্কল এটি হলো একটি গ্যালাক্সি বা ছায়াপথ। রিসেন্টলি এই গ্যালাক্সি বা ছায়াপথটা আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া যে আবিষ্কার, তার ভিতরে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে পারে। তো তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন রেখেছি। 6 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, ব্লুমবার্গের তথ্য অনুযায়ী 2024 সালে ধনী পরিবারের তালিকায় বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে কোন কোম্পানি? তো ব্লুমবার্গের তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে অল্টন পরিবার জায়গা করে নিয়েছে। আর 7 নম্বর যে প্রশ্নটা আছে, এশিয়া বুক অফ রেকর্ডে পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে জায়গা করে নিয়েছে কে? তো এটা রাইট আনসার হলো আদাবি। এই নামটার জন্য তোমরা সবাই স্মরণ রেখো। এখানে আরো একটা ইনফরমেশন তোমাকে জানিয়ে রাখি, দেখো অ্যাডমিশনে কিছু কিছু টপিকস থেকে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসতে পারে, তোমরা একটু নোট করে নিতে পারো। যেমন এইখানে একটা প্রশ্ন আছে কার্বন নিরপেক্ষ শিশু। তো এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ আলোচিত একটি বিষয় হলো যে কার্বন ইমিশন, কার্বন নির্গমন এবং জলবায়ু পরিবর্তন। সো কার্বন সংক্রান্ত বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যতগুলো চুক্তি আছে, যতগুলো অর্গানাইজেশন আছে, যা কিছুই আছে না কেন, সবকিছু সম্পর্কে কিন্তু তোমার ইনফরমেশন রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিসেন্টলি বিউপির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল এবং এই বিউপির পরীক্ষায় কয়েকটি বিষয় থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি প্রশ্ন এবার অনেক বেশি প্রশ্ন করছে। সেই টপিকসগুলোর ভিতরে একটা হলো যে বিভিন্ন আন্তর্জাতিক যে অর্গানাইজেশনগুলো আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হতে পারে, সেটা যে কোনো স্বেচ্ছাসেবীমূলক হতে পারে, সেটা অর্থনৈতিক অথবা যে কোনো উদ্দেশ্যে আঞ্চলিক রিজিওনাল হতে পারে। তো এই অর্গানাইজেশন থেকে কিন্তু বিউপিতে 4 থেকে 5টা প্রশ্ন আসছে। তোমাদেরও পরবর্তী যে এক্সামগুলো আছে, এই এক্সামগুলোতে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন ILO আছে, যেমন সার্ক আছে, জাতিসংঘ এবং জাতিসংঘের অঙ্গসংস্থান, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাকে পড়তেই হবে। এখান থেকে মাস্ট তোমার প্রশ্ন আসবে। যেমন তোমরা ইউনিফেমের কথা জানো, ঠিক আছে, UN উমেনের কথা জানো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর তোমার যে আন্তর্জাতিক সংস্থার ভিতরে তোমার আরো যে সকল মানবাধিকার বিষয়ক যে সংগঠনগুলো আছে, তোমরা হয়তো জানো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ওয়াচ,
পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে, জলবায়ু পরিবর্তন নিয়ে, পারমাণবিক নিরস্ত্রীকরণ বিভিন্ন চুক্তি আছে এবং অন্যান্য যে চুক্তিগুলো আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমাকে এই টপিকসগুলোর উপর সবসময় বেশি হাইলাইট করতে হবে, পড়তে হবে। তো কার্বন বিষয়টা চলে আসলো এখনো, এই জন্য তোমাকে কিন্তু একটা সাজেশন করে দিলাম। আন্তর্জাতিক যে কয়টা অর্গানাইজেশন আছে সবগুলো সম্পর্কে তোমরা পড়বা। আরও কিছু কিছু বিষয়ের প্রতি হাইলাইট করবা, সেটা হলো যে রিসেন্টলি কে কোন বিষয়ে পুরস্কার পাচ্ছে, যেমন সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, অথবা আসতে পারে পুলিৎজার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়, ম্যান বুকার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়, নোবেল পুরস্কার তো জানবেই, বিশেষত সাহিত্য এবং শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার কারা পাচ্ছে, এগুলোর প্রতি তো তোমাকে হাইলাইট করতে হবে। তার পাশাপাশি কিন্তু বিভিন্ন, যেমন দেখো অস্কার পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কি, এগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে। সো এগুলোর প্রতি কিন্তু তোমাকে অনেক অনেক বেশি হাইলাইট করতে হবে, জানতে হবে। IMF সম্পর্কে তোমার জানতে হবে, বিশ্ব ব্যাংকের যে 5টি ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চ সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে, কোনটা কিসের জন্য কাজ করে এ সম্পর্কে কিন্তু তোমার জানতে হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এ সম্পর্কে তোমাকে মাস্ট ইনফরমেশন জানতে হবে। এগুলো যদিও আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিন্তু আমরা লেকচার শিট দিয়েছি, ক্লাস দিয়েছি, তাদেরকে শিখিয়ে দিয়েছি। তো এরপর দেখো 8 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2024 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? তো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে তার মানে এটা প্রশ্নের গুরুত্ব অনেক বেশি। 9 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি হলো তাবিথ আউয়াল। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? তো 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমাকে 7ম এই যে সাফ যে গেমস, এই গেমস সম্পর্কে তোমাকে ইনফরমেশন রাখতে হবে। দেখো রিসেন্টলি কিছু কিছু ঘটনা তোমাকে খুব বেশি হাইলাইট করতে হবে। তার ভিতরে একটি হলো জুলাই ছাত্র আন্দোলন, একটি হলো তোমার যে অন্তর্বর্তীকালীন সরকার, সম্প্রতি যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হলো, এই অলিম্পিক গেমস সম্পর্কে কিন্তু তোমাকে ইনফরমেশন রাখতে হবে, ঠিক আছে? তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, তোমরা হয়তো জানো যে জাতিসংঘে ভাষণ দিল, এই ভাষণ সম্পর্কে তোমাকে, কিংবা তার যে জাতিসংঘের প্রথম যে উপস্থিতি, এই সব ইনফরমেশন কিন্তু তোমাকে জানতে হবে। উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো সম্পর্কে তোমার ইনফরমেশন সবসময় জানতে হবে, সবসময় সাজেশন করে পড়তে হবে। কিছু কিছু টপিক্স থেকে কম্পিটিটিভ এক্সামগুলো 100% প্রশ্ন করে। সো এই টপিক্সগুলো তোমাকে সবসময় হাইলাইট করতে হবে, করলে অনেক প্রশ্ন তুমি দেখা যায় খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। 11 নম্বর যে প্রশ্ন আছে, 2024 সালে বুকার পুরস্কার লাভ করেছে কে? তো বুকার পুরস্কার লাভ করেছে সামান্থা হার্ভে। তো দেখো তোমাদের যে ইউনিক প্রশ্নগুলো আমরা দিচ্ছি, তো এই প্রশ্নগুলোর আদলে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই মুহূর্তে একটা মডেল টেস্ট ব্যাচ আছে, এখানে টোটাল 30 সেট তোমার পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো তোমরা জানো যে 30টা যে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে, এই 30টা সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে 8 থেকে 10 মার্কের প্রশ্ন থাকে সাম্প্রতিক বিষয়ের উপর। সো ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই তোমাকে সাম্প্রতিক বিষয়ের প্রতি অনেক বেশি হাইলাইট করতে হবে। আমরা তোমাকে কি করছি, 500টি প্রশ্ন দিব, সাজেশনমূলক সাম্প্রতিক 500টি প্রশ্ন, এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে সাজেশন করে দিচ্ছি। ইনশাল্লাহ এই প্রশ্ন থেকেই তোমরা 8 থেকে 10 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সাম্প্রতিক বিষয়ের উপর। তো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিকে ত্বরান্বিত করার জন্য আমরা ক্ষয় ইউনিটের লিখিত সাপোর্টও তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ তোমরা হয়তো ইতিমধ্যে আমাদের রিটেন ক্লাসগুলো দেখেছো, যদি কেউ রিটেন ক্লাস না দেখো, আমাদের যে প্লে লিস্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের উপর, ওইখান থেকে আমাদের রিটেন ক্লাসগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে হোমওয়ার্কগুলো দিয়েছি, এই ধরনের হোমওয়ার্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি আমাদের যে মডেল টেস্ট এক্সাম আছে, এই মডেল টেস্ট এক্সামে বেশি বেশি প্রোভাইড করার মাধ্যমে। সো তোমরা একটু রিটেন ক্লাসগুলো দেখে নিও। আর দেখো যে তোমরা এখানে দেখো যে এই মডেল টেস্টটা কিন্তু আগামী 20 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। 20 ডিসেম্বরের মধ্যে যদি তুমি ভর্তি হও, তাহলে তোমার জন্য ভর্তি ফি রাখা হবে 500 টাকা। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করবে। আর তোমাদের এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা যে ইউনিক সাম্প্রতিক প্রশ্নগুলো দিচ্ছি, এই সাম্প্রতিক প্রশ্নের আলোকেই কিন্তু আমরা তোমাদেরকে যেমন 500টা প্রশ্ন দিচ্ছি, একই সাথে আমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 3টা বিষয়ের উপর তোমাদের যে 60টা প্রশ্ন থাকবে মডেল টেস্টে, এই 60টা প্রশ্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফরম্যাটে প্রশ্ন হয় হুবহু ওই ফরম্যাটের আলোকে। তুমি বাজারে অনেক মডেল টেস্ট দেখবে, এই মডেল টেস্টগুলো আমি নিজেও স্ক্রুটিনাইজলি অ্যানালাইজ করেছি এবং আমি দেখেছি এই প্রশ্নগুলো জাস্ট কিছু প্রশ্ন এখানে কপি পেস্ট করে বসিয়ে দিয়েছে। এই প্রশ্নগুলো আদেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন প্যাটার্নে প্রশ্ন হয় ওই প্যাটার্ন কিন্তু ফলো করেনি, কিন্তু আমরা তোমাকে এই জায়গাটা থেকে বেস্ট সার্ভিস দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ফলো করব, ইনশাল্লাহ এখান থেকে তুমি অনেক বিষয় হুবহু কমনও পেয়ে যাবে
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আদলে তুমি এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। আর সব থেকে বড় সাপোর্টটা হলো রিটেন সাপোর্ট। আমাদের রিটেন সাপোর্ট কেমন হবে এটা দেখতে হলে তুমি আই বাটন চেক করো, অথবা তুমি আমাদের যে প্লে লিস্ট আছে রিটেনের উপর, প্লে লিস্ট থেকে রিটেন ক্লাসগুলো দেখে নাও। দেখলেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর রিটেন, এ সম্পর্কে তুমি একটা ক্লিয়ার ধারণা কিন্তু পেয়ে যাবে। আর রিটেন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন কিন্তু তোমার সারা জীবন স্বপ্নই থেকে যাবে। রিটেনের প্রতি তোমাকে সর্বোচ্চ হাইলাইট করতে হবে। আচ্ছা, তো আমরা যে আলোচনায় যাচ্ছিলাম সেই আলোচনায় আবারও ফিরে যাচ্ছি। আমি তোমাদেরকে সাত নারী চ্যাম্পিয়ন বললাম, ম্যান বুকার পুরস্কারটাও বললাম। আচ্ছা, এরপর তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন থাকছে। আমি টোটাল তোমাদের 35টা প্রশ্ন দেখাবো। এই 35টা প্রশ্ন যদি তুমি কোনো সাম্প্রতিক কোনো ক্যাপসুল থেকে পড়তে চাও বা কোনো বই থেকে পড়তে চাও, তাহলে অন্তত এই 35টা ইনফরমেশনের জন্য তোমাকে 35টা পেজ হয়তো পড়া লাগতো, যার জন্য একটা বড় একটা সময় লাগতো। কিন্তু সেই সময়টা কিন্তু এখন তোমার এইখান থেকে অল্প সময়ের ভিতরেই তুমি পেয়ে যাচ্ছ এবং সাজেশনমূলক প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। তো 12 নম্বর যে প্রশ্নটা আছে, 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? খুব ক্ষুদ্র একটি দেশ অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডাতে কিন্তু এই কমনওয়েলথের 28তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এখানে তোমাদের আরো একটা কথা বলে রাখি যে ভবিষ্যতে ঘটতে যাচ্ছে যে ঘটনা, যেমন কপ বা যে জলবায়ু বিষয়ক সম্মেলন পরবর্তীতে কোথায় অনুষ্ঠিত হবে, পরবর্তী যে বিশ্বকাপটা কোথায় অনুষ্ঠিত হবে, আয়োজক দেশ কোথায়, ঠিক আছে, এই যেমন কমনওয়েলথ যে গেমস আছে বা কমনওয়েলথের সম্মেলন আছে এগুলো কোথায় অনুষ্ঠিত হয়ে যাবে, এই যে ফোরকাস্ট যে বিষয়, দূরবর্তী ঘটতে যাচ্ছে যে বিষয়, এগুলোর প্রতি তোমাকে হাইলাইট করতে হবে, জানতে হবে। 13 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 11তম D8 এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে হলো কায়রো, মিশরের। 14 নম্বর যে প্রশ্ন, 20তম GI শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো জিআই যেটাকে বলা হয় গ্রুপ অফ 20, তো এটার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আফ্রিকার জোহানেসবার্গ, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকা এই দেশটা এমন একটি দেশ যে দেশের কিন্তু 3টা রাজধানী রয়েছে, একটা বিষয়। আর এই যে G20 এই গ্রুপটা কিন্তু অনেক বেশি স্ট্রং, কারণ বিশ্বের যত অর্থনীতি আছে তার মোস্ট অফ দ্য পাওয়ারফুল ইকোনমিক যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো কিন্তু এই গ্রুপ অফ 20-র মেম্বার। আচ্ছা, এরপরে দেখো 15 নম্বর যে প্রশ্নটা আছে, 18 অক্টোবর 2024 কোন দেশ আইডি এর 175তম সদস্যপদ লাভ করেছে? তো সুরিনাম নামে এই ক্ষুদ্র দেশটি আইডিএ, এটা কিন্তু বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংকের একটি শাখা এবং যেটাকে সফট লোন উইন্ডো বলা হয়, এটার সদস্যপদ লাভ করেছে। তো এরপর 16 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 21 অক্টোবর 2024 কোন দেশ আইএমএফ এর 191তম, আইএমএফ এর সর্বশেষ সদস্য 191তম, বর্তমান সদস্য কত? 191তম। এগুলো কিন্তু পড়ে, আমি কিন্তু বারবারই তোমাদের বলছি যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে এগুলো থেকে তোমাদের ইনফরমেশন আসবে, এই ইনফরমেশনগুলো জানতে হবে। মানবাধিকার যে সংস্থাগুলো আছে এগুলো সম্পর্কে, পরিবেশ বিষয়ক যে সংস্থা আছে এগুলো সম্পর্কে ইনফরমেশন জানতে হবে। তো আইএমএফ এর সদস্য লাভ করেছিল উত্তর কোরিয়া। দেখো, উত্তর কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু জাপানের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে আর রাশিয়ার যে প্রভাবে কিন্তু স্বাধীনতা লাভ করে। কমিউনিস্ট শাসন কিন্তু এখনো পর্যন্ত বিদ্যমান আছে। তো তারা 2024 সালে এসে আইএমএফ এর মতো একটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কিন্তু সদস্যপদ লাভ করেছে। 17 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 22 অক্টোবর 2024 কোন দেশ আইএফএডি, আইএফএডি হলো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক যে সংস্থা আছে এই সংস্থাকে বলা হয় আইএফএডি, এর 179তম সদস্যপদ লাভ করেছে। তো 179তম সদস্যপদ লাভ করেছে হলো ইউক্রেন। তো তোমাদের এই যে আইএমএফ সম্পর্কে আর ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে একটা ছোট্ট করে কথা বলি। ওয়ার্ল্ড ব্যাংক হলো সারা পৃথিবীতে বিভিন্ন দেশে কিন্তু ঋণ প্রদান করে, বিশেষত যে সকল দেশ যুদ্ধ বিধ্বস্ত বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিংবা উন্নয়নশীল যে সকল দেশ আছে এই দেশগুলোতে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু ঋণ প্রদান করে। আর আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা, এটাও কিন্তু একটা অর্থনৈতিক সংগঠন, কিন্তু এটার কাজ হলো সারা পৃথিবীতে মুদ্রার মান নির্ধারণ করে, বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে আজকে যে ডলারের বিপরীতে টাকার মান কত, টাকার বিপরীতে ডলারের মান কত, এই যে বিষয়গুলো নির্ধারণ করে কিন্তু আইএমএফ। সো তোমাদের এই দুইটা বিষয়ের মধ্যে আমার মনে হয় পার্থক্যটা যারা জানতে পারলে। তো এরপর দেখো তোমাদের জন্য আরো কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে। 18 নম্বর যে প্রশ্নটা আছে, যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? তো যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট হলো জেমস ডেভিড ভ্যান্স। আচ্ছা, এই যে যুক্তরাষ্ট্রের মার্কিন নির্বাচন এ সম্পর্কে তোমাকে কিন্তু ইনফরমেশন জানতে হবে, ঠিক আছে, নোট করে নিতে বলছি কিন্তু। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষে আছে কোন দেশ? প্রাকৃতিক সম্পদের শীর্ষে আছে রাশিয়া। আর
20 নম্বর যে প্রশ্নটা আছে, জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বছর কোনটি? তো 2027 সালকে টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। কে ঘোষণা করেছে? জাতিসংঘ ঘোষণা করেছে। আচ্ছা, এরপরে 21 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? তো নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হলো 2026 সাল। 22 নম্বর যে প্রশ্নটা আছে, 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা রাইট আনসার হলো ক্যামেরুন। কোথায় অনুষ্ঠিত হবে? ক্যামেরুন। আচ্ছা দেখো 23 নম্বর যে প্রশ্ন, 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন, এই যে COP30 এবং COP29 যেটা অনুষ্ঠিত হলো আজারবাইজানের রাজধানী বাকুতে, আর 30তম সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ঠিক আছে, ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আচ্ছা এরপর 24 নম্বর যে প্রশ্নটা আছে, 24 নম্বরে আছে যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের যেটাকে বলা হয় ACU বর্তমান নভেম্বর 2024 পর্যন্ত সদস্য দেশ কয়টি? 11টি। তো আমি কিন্তু তোমাকে বারবারই বলছি, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে, হতে পারে সেটা যে কোনো অর্থনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, হতে পারে সেটা পরিবেশ বিষয়ক সংগঠন, এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সম্পর্কে তোমার ইনফরমেশন মাস্ট জানা লাগবে। এবং বিভিন্ন যে আঞ্চলিক যেটাও ইন্টারন্যাশনাল সংগঠনগুলো আছে, তোমরা হয়তো জানো আমাদের দক্ষিণ এশিয়ায় আছে সার্ক, তারপর দক্ষিণ পূর্ব এশিয়ায় আছে আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, তারপরে আছে তোমার বিশ্বের সব থেকে বড় যে আঞ্চলিক সংগঠন ইউরোপীয় ইউনিয়ন, এগুলো সম্পর্কে কিন্তু তোমার ইনফরমেশন জানতে হবে। 25 নম্বর যে প্রশ্নটা আছে, ACU যেটা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এর সর্বশেষ সদস্যপদ লাভ করেছে মরিশাস, আফ্রিকার একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। 26 নম্বর যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এর বর্তমান নভেম্বর 2024 পর্যন্ত সদস্য দেশ কোনটি? কতটি? 179টি। 27 নম্বর যে প্রশ্নটা আছে, 1 এপ্রিল 2025 কিন্তু কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? তো দায়িত্ব গ্রহণ করবেন হলো শার্লি আয়রকর বোসওয়ে। আচ্ছা 28 নম্বর যে প্রশ্নটা আছে, বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? তো বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট হলো লিওংনোস্যাট। আচ্ছা এটা হলো জাপান তৈরি করেছে, লিগনোস্যাট হবে এটা, আলাদা আলাদাভাবে প্রনাউন্স করলে লিগনোস্যাট জাপান তৈরি করেছে। আচ্ছা ইন্টারপোলের 9ম মহাসচিব কে? ইন্টারপোল যেটা আন্তর্জাতিক যে পুলিশ এবং যার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে অপরাধীদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। তো এটা রাইট আনসার হলো ভালডেসি উরকুইজা, ব্রাজিলের একজন নাগরিক, তিনি কিন্তু ইন্টারপোলের 9ম মহাসচিব। 30 নম্বর যে প্রশ্নটা আছে, নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে। তো তোমাদের এখানে আরো একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু যতগুলো কোর্স এখন পর্যন্ত রান আছে সবগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমাদের যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে, যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমাদের এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। আচ্ছা 31 নম্বর যে প্রশ্নটা আছে, সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? তো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম হলো মুকাব টাওয়ার। আর 32 নম্বর যে প্রশ্নটা আছে, লেবাননের রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিবকে? তো কিছুদিন আগে তোমরা জানো হাসান নাসিরুল্লাহকে কিন্তু ইসরায়েলি সন্ত্রাসীরা হামলা করে। তো এরপর হিজবুল্লাহর কিন্তু নতুন মহাসচিব হয়েছে নাইম কাশেম। আচ্ছা এরপরে 33 নম্বর যে প্রশ্নটা আছে, বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত? কিছুদিন আগে অনেক আন্দোলন হয়ে গেল, বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা হলো 32। কত? 32 চাকরিতে প্রবেশের জন্য বয়স সীমা। আচ্ছা এরপর তোমাদের আরো দুইটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য থাকছে। 34 নম্বর যে প্রশ্নটা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মম শির এর শিল্পীকে? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। শহীদ কবির কে? উন্নত মম শির, এটার
শিল্পী হলেন শহীদ কবির। 35 নম্বর, 21শে নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 21শে নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হলো 24 জন। তো তোমাদেরকে আমি যে প্রশ্নগুলো দিলাম, প্রশ্নগুলো তোমরা যারা একটু বোঝো তারা হয়তো বুঝতে পারছো কতটা বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাজেশনমূলক প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কোর্সগুলো রান করি, আমাদের মডেল টেস্ট যেগুলো আছে এগুলো রান করি। তোমাদের যদি মনে হয় আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে তোমরা বেস্ট করতে পারবে, তাহলে তোমাদের জন্য আমাদের যে মডেল টেস্টগুলো আছে, যে এক্সামগুলো আছে, যে কোর্সগুলো আছে, এই কোর্সের মডেল টেস্ট এক্সামের সাথে অ্যাড হয়ে যাও। ইনশাল্লাহ তুমি আমাদের কাছ থেকে যে এক্সপেকটেশন নিয়ে আসছো সেই এক্সপেকটেশনের থেকে বেস্ট কিছু পাবে। সো আমাদের সাথেই থাকো আর বেস্ট প্রিপারেশন নাও।